কথায় আছে উঠলো বাই তো কটক যাই, আর এখন বাঙালি ভ্রমণ প্রেমীরা উঠলো বাই তো দীঘা যাই। দীঘা এখন সবচেয়ে ট্রেন্ডিং ডেস্টিনেশন। তবে আমি দীঘায় আসছি প্রায় 14 বছর পর। দীঘা এখন প্রচুর সাজানো গোছানো, গড়ে উঠেছে হরেক রকমের ফুড স্টল, হরেক রকমের দোকান, আর অবশ্যই নবনির্মিত জগন্নাথ মন্দির এখন দীঘার প্রধান আকর্ষণ। আসা যাওয়ার জন্য প্রচুর বিলাসবহুল বাস আর ট্রেন তো অবশ্যই আছে। আর হ্যাঁ, এবারে সন্ধান দেবো এমন একটা হোটেলের, যে হোটেলের রুম থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা যায়। গুড মর্নিং ফ্রম দীঘা। 3:40 বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে, ঘুম ঘুম চোখ। তার জন্য কফি একদম সমুদ্রের পাড় থেকে। দুর্দান্ত একটা জার্নি হতে চলেছে। সারাদিন ঘুরে বেড়াবো, মন্দিরে যাব, তারপরে এখন তো যেহেতু স্নানযাত্রা হয়ে গেছে, দর্শন তো করতে পারবো না ঠাকুরকে, তো মন্দির চত্বরটা ঘুরবো এবং নানান জায়গা ঘুরে বেড়াবো, সারাদিন খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। তবে একটা জিনিস, আমরা 3 বন্ধু মিলে এসেছি, 3:40 বাস পৌঁছে দিয়েছে, প্রবলেম কিছু হয়নি। কিন্তু আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 10:30। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন, এরকম রাত্রের বাসে এলে কিন্তু এই টাইমে নামালে একটু ডিফিকাল্ট হতে পারে, তো সেইটা একটু মাথায় রেখে দেবেন। তো যাই হোক, জার্নিটা স্টার্ট করা যাক, সঙ্গে থাকবেন। সামনে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ব্যারিস্টার কলোনি, তো হয়তো সানরাইজটা দেখা যেতে পারে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, ওখান থেকেই সানরাইজটা দেখব। সবে 4:15 বাজে, প্রচুর মানুষ কিন্তু অলরেডি সমুদ্রের ধারে জমা হচ্ছে সানরাইজ দেখার জন্য। একটা জিনিস, যে সমুদ্রের পাড়ে যদি আমরা আসি, সানরাইজ দেখা কিন্তু মাস্ট, মিস করা চলবে না। চলে এসেছি ব্যারিস্টার পাড়া ভিউ পয়েন্টে। চলুন দেখাই আপনাদেরকে। এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন। এই ব্যারিস্টার কলোনি, এই ভিউ পয়েন্ট কিন্তু এখন খুব ফেমাস হয়ে উঠেছে। এখান থেকে সানরাইজ দেখা যায় দুর্দান্ত। তবে আকাশে হালকা মেঘ আছে, মনে হচ্ছে না সানরাইজটা আমরা দেখতে পাবো। এখন তো আমরা প্রায়ই দীঘা যাই, তবে দীঘা সম্পর্কে চটপট একটা ইতিহাস আপনাদের বলে রাখি। দীঘার অতীতে নাম ছিল বীরকুল, যা 8শ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লিখিত করা হয়েছে। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বসবাস করা শুরু করে। ভারতের স্বাধীনতার পরে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, দীঘার পর্যটন সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে উদ্যোগী হন। তার প্রচেষ্টায় দীঘাকে একটি পরিকল্পিত সমুদ্র শহর হিসেবে গড়ে তোলা হয়। একটা জিনিস, যে সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে কেটে যায় সেটা বোঝা যায় না। তো এখন আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, প্রাপ্তি রিসর্ট। তো চলুন দেখা যাক হোটেলটা কেমন। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল প্রাপ্তি রিসর্টে। এই রিসর্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মন্দিরের একদম সামনে, এবং এই হোটেলের ব্যালকনি থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যায়। আমরা বহু জায়গায় যখন বেড়াতে যাই, আমরা কিন্তু সি ফেসিং রুম নিই। তো এবারে কিন্তু দীঘায় এসে আমরা মন্দির ফেসিং রুম নিলাম। তো রুমে যাব, গিয়ে দেখি যে কেমন সুন্দরভাবে মন্দির আমরা রুম থেকেই দর্শন করতে পারি। আচ্ছা, হোটেলে কিন্তু চেক ইনের টাইমটা আমাদের এখনও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো ওনারা বসার জন্য একটা খুব সুন্দর জায়গা দিয়েছেন। ওনাদের যে রেস্টুরেন্ট আছে তার মধ্যেই আমাদেরকে ভালোভাবে বসতে দিয়েছেন। তো অনেকে যারা হয়তো ভোর ভোর চলে আসবেন, সবচেয়ে ভালো হচ্ছে কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটিয়ে আপনারা এখানে এসে রেস্ট নিয়ে কিছুক্ষণ ওয়েট করলেন, তারপরে আপনারা আপনাদের টাইমে রুম পেয়ে যাবেন। আর দেখে নিই এখানে কি কি মেনু রয়েছে ব্রেকফাস্টের জন্য। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে দেখলাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার আপনি সব কিছুই করতে পারবেন, এবং প্রাইসও দেখলাম মোটামুটি ঠিকঠাকই আসে। তো ব্রেকফাস্টে পুরি সবজি ভাবছি অর্ডার দেবো। তো একবার দেখে নিই কী অ্যাভেলেবেল আছে, সেই মতনই অর্ডারটা দেবো। আচ্ছা, ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, আর খিদেও বেশ পেয়েছে। 4টে পুরি আর তার সাথে সবজি দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে টেস্টটাও বেশ ভালোই হবে। খিদে পেট, যা খাবো সেটাই অমৃত মনে হবে।
গরম গরম সার্ভ করেছে, বেশ ভালো, খুব সুন্দর ব্রেকফাস্টটা করলাম। এবারে আমাদের রুমের দিকে যাওয়া যাক। এসে গেছি আমাদের রুমে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড, আরামসে এখানে 3 জন থেকে যেতে পারবে। এখানে একটা মিরর আছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে এবং টিভিও আছে, যদিও এই টিভিটা আমাদের কোনো কাজেই লাগবে না। আর এখানে একটা আলমারিও রয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই, এটা খুবই দরকারি, যথেষ্ট স্পেসিয়াস, গিজারেরও ব্যবস্থা আছে। এক কথায় কিন্তু রুমটা দুর্দান্ত। আর এই রুম থেকে কিন্তু জগন্নাথ মন্দিরও দেখা যায়, একবার দেখি কেমন দেখা যায়। অপূর্ব, ওই যে দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। সত্যি এই রুমটা অসাধারণ এবং এই রুম থেকে যে ভিউ, অপূর্ব এই ভিউ। মানে আমরা সি ফেসিং অনেক থেকেছি, কিন্তু এবারে আমরা ঠিক করলাম যে মন্দির ফেসিং রুম নেবো। আর দুর্দান্ত। এই রুমটাতে আমরা 3 জন থাকবো, আমাদের ভাড়া পড়েছে পার ডে 1800 টাকা, তো যথেষ্টই রিজনেবল আছে। একদম ফ্রেশ হয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছে, মন্দির উদ্বোধন হবার অনেক দিন আগে থেকেই আসার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি, তো আর তর্স হয়েছে না। এবারে রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের সামনে আছে ডালা আর্কেড আর বিনামূল্যে জুতো রাখার জায়গা। ওই স্থানে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা আর ওই সাইডটা হচ্ছে নিউ দীঘা, আর এই মাঝামাঝি জায়গায় হচ্ছে জগন্নাথ মন্দির। বহু দিনের প্রতীক্ষিত জায়গায় আজকে এলাম, মনটা সত্যি শান্তিতে ভরে গেল। 2018 সালে কিন্তু এই জায়গাটার ঘোষণা হয়েছিল এবং 2025 সাল অর্থাৎ এই বছর অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু এই মন্দির উদ্বোধন হয়। আর এই যে মন্দির, এই মন্দির কিন্তু 213 ফুট উচ্চতার, আর উড়িষ্যার কিন্তু মন্দির শৈলীতে এই মন্দির নির্মিত হয়েছে এবং রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরই কিন্তু এই মন্দিরের কাজে ব্যবহার করা হয়েছে। সদ্য স্নান যাত্রা হয়েছে বলে কিন্তু মন্দিরের গর্ভগৃহ বন্ধ, জগন্নাথ দেবের দর্শন করা যাচ্ছে না। তো রথযাত্রার দিন আবার দর্শন করা যাবে। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যে কেউ কিন্তু সঙ্গে করে কোনো বড় ব্যাগ বা নেশার জিনিস আর ক্যামেরা আনবেন না, একমাত্র মোবাইল ফোন কিন্তু এখানে অ্যালাউ। একদম গর্ভগৃহে না ঢুকতে দিলেও কিছুটা অংশ ঢোকা যাচ্ছে। চলুন একবার ভেতরটা একটু দেখে আসি, যেটুকু দেখা যায়। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখছি, এই মন্দির কিন্তু দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তো এই টাইমটাকে অ্যাভয়েড করবেন, নয় সকালের দিকে আর নয় 3টের পরে কিন্তু মন্দিরে আসবেন। কিছুটা অংশ দেখতে দিলেও কিন্তু এই ভেতরের এই অংশটায় ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। তবে ঢুকে যেটা দেখলাম যে অপূর্ব, মানে বলে এটা আমি বোঝাতে পারবো না। তাই এই মন্দিরের সৌন্দর্য যদি দেখতে হয়, অবশ্যই সশরীরে এখানে এসে দেখে যাবেন এবং ঈশ্বর দর্শন করে যাবেন। সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই মন্দিরে এসে। এই জায়গাটা দেখুন, দেখার মতো, কি সুন্দর পদ্ম ফুল এখানে ফুটে আছে একদম মন্দির চত্বরে। জলাশয় আছে ছোট্ট, আর তার মধ্যে সুন্দরভাবে পদ্ম ফুল এখানে ফুটে রয়েছে। সত্যি উৎকল শৈলীতে নির্মিত এই মন্দির দেখার মতন। তবে এই মুহূর্তে তো গর্ভগৃহ বন্ধ আছে, তবে এই জায়গা কিন্তু একবার না বারবার আসার জায়গা, আবার আসবো।
মন্দির তো খুব সুন্দর দর্শন করলাম, সামনেই আছে রথ। তো এই রথ যাবে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো দীঘাতে জগন্নাথ দেবের মাসির বাড়িটা এবারে আমরা দেখে নেব। আচ্ছা, এইটা হলো দীঘার পুরনো জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরই কিন্তু বর্তমানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং এবারে যে রথযাত্রা হবে সেই রথযাত্রার রথ নিয়ে কিন্তু এখানেই আসা হবে এবং জগন্নাথ দেবকে এখানে রাখা হবে। পুরনো জগন্নাথ মন্দিরের একদম পাশেই এক নতুন মন্দির তৈরি করা হয়েছে। রথের পরে এখানেই রাখা হবে মাসির বাড়ি হিসেবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আচ্ছা, স্নানযাত্রার জন্য কিন্তু ওই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন পাইনি, তবে খুবই আনন্দের বিষয় এই মন্দিরে কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো এবং আপনাদেরকেও দর্শন করাবো। চলুন দেখা যাক। সত্যি পরিবেশটা অপূর্ব। আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখলাম, তো এখানে এসে যেটা জানলাম যে নতুন মন্দির জগন্নাথ দেবের হয়েছে তার সোজাসুজি কিন্তু আরেকটি বিচ হয়েছে, যাতে সেখানে স্নান করে সকলে মন্দিরে যেতে পারে। তো জগন্নাথ দেবের ঠিক মাসির বাড়ি থেকে এই রাস্তাটা সোজা গেছে, একদম স্ট্রেট রাস্তা, ওখানে গিয়েই আমরা উঠবো। তো চলুন নতুন যে বিচটা হয়েছে ওটাও একবার দেখে আসি। তবে আমরা জগন্নাথ মন্দির থেকে অটো করে মাসির বাড়ি গেলাম, কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে এই বিচটাকে দেখে নিয়ে তারপরে এই রাস্তা ধরেই কিন্তু আপনারা পেছনে মাসির বাড়ি চলে যেতে পারবেন। আচ্ছা, এই হলো নতুন বিচ। এইখানে স্নান করেই আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে মন্দির। আর আপনারা চাইলে মন্দির থেকে এই রাস্তা দিয়ে এসে এই বিচটাকে দেখে, আর এদিকে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে মাসির বাড়ি দেখা যাচ্ছে, আপনারা হেঁটেও চলে যেতে পারেন। এবারে হোটেলে ফেরার পালা, কারণ বেশ খিদে পেয়েছে, লাঞ্চটা করতে হবে। কঙ্কন অর্ডার করেছে চিকেন থালি, তো চিকেনই খাওয়া যাক দুপুরবেলায়। অবশেষে খাবার চলে এসেছে। রাইস দিয়েছে, পেঁয়াজ, লেবু, উচ্ছে আলু ভাজা, পাঁপড়, চিকেন, ডাল, ফুলকপির তরকারি, স্যালাড, চাটনি। এই থালিটা পড়লো 180 টাকা করে। শুরু করা যাক এবারে, তেতো দিয়ে স্টার্ট করি। তেতোটা তো আমার অলওয়েজ ফেভারিট। এবারে ডাল আর ফুলকপিটা ট্রাই করা যাক। সত্যি এত বেলায় লাঞ্চ করছি, খাবার কিন্তু বেশ গরম, খুব ঘরোয়া রান্না, খুব একটা কিন্তু স্পাইসি নয়, কিন্তু টেস্ট দুর্দান্ত। এবার চিকেনটা ট্রাই করা যাক। রান্না এক কথায় বলতে গেলে লাজবাব। চিকেনের ঝোল দুর্দান্ত। খাওয়ার সাথে বেড়ানো আর বেড়ানোর সাথে খাওয়া, এটার একটা সম্পর্ক আছে। টোটাল ব্যাপারটাই কিন্তু জমে গেল। আর তার সাথে কাঁচা পেঁয়াজ আমার তো ফেভারিট। শেষ পাতে আমের চাটনি। জমে গেছে। দুর্দান্ত লাঞ্চ করলাম, মানে লাঞ্চ করার পর আর উঠে আসতে ইচ্ছা করছিল না। তো একটুটো টায়ার্ড হয়ে আছি, হালকা করে একটা ভাত ঘুম দেবো, দিয়ে আবার বেরোবো। গুড ইভিনিং। বলেছিলাম যে একটা ছোট্ট ভাত ঘুম দেবো, কিন্তু ভাত ঘুমটা বেশ বড় হয়ে গেছে, মানে অনেকটাই ঘুমিয়ে পড়েছি। প্রায় 2.5-3 ঘন্টার মতো ঘুমালাম। ঘুম থেকে উঠেছি, দেখুন দৃশ্যটা দেখুন, মন্দিরে কেমনি ভিড় বাড়তে শুরু করেছে। কালকে সারা রাত বাস জার্নি করেছি, ঘুম হয়নি, তারপরে আজকে এসেই ঘুরতে শুরু করে দিয়েছি। তাই একটু টায়ার্ড ছিলাম, একটু রেস্টের দরকার ছিল, তবে অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছি। প্রায় এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। তো এখন যাই, একটু ওল্ড দীঘায় যাব, গিয়ে একটু ওল্ড দীঘাতে ঘুরে বেড়াই। ওল্ড দীঘা সি বিচে চলে এসেছি।
মারাত্মক ভিড়। তবে দীঘার অনেক পরিবর্তন হলেও সেই পুরনো ভাইবসটা কিন্তু এখনও রয়ে গেছে, সেই মানুষের কোলাহল, সেই দোকানপাট, সত্যি দুর্দান্ত কিন্তু। মেরে দিয়েছি, তিনটে মারলে নাকি ফ্রি, তো আবার দাদা চান্স। ছটা মেরেছি, ছটাই ডান। এতটা ভালো মারতে পারবো ভাবতে পারিনি। পরে টিস্যু ডাস্টবিনে ফেলবেন স্যার। সফটি আইসক্রিম ছোটবেলায় খেতাম, এখানে আবার পেলাম, দিল খুশি হয়ে গেল। প্রায় 14 বছর পরে দীঘা এলাম, আর দীঘায় এসে কিন্তু এবারে দেখছি যে এই এতগুলো বছরের মধ্যে কিন্তু প্রচুর নতুন নতুন ব্র্যান্ড এখানে চলে এসেছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে পুরনো যে দোকান সেইগুলোও কিন্তু এখনও রয়ে গেছে এবং তারও পপুলারিটি কিন্তু কম নয়। বেশ ঘুরলাম, সন্ধ্যেটা বেশ আনন্দ করলাম, এবারে হোটেলের দিকে ফেরা যাক। একদম লোভনীয় ডিনার এসে গেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। তো আর দেরি করব না, কারণ কালকে সকালবেলায় যাব মোহনাতে যাব এবং ইচ্ছা আছে যে ওখানে যেটা মাছের আড়ত আছে ওটাও ঘুরে দেখব। তো ওই জন্য ভোর ভোর পৌঁছাতে হবে, তাড়াতাড়ি ডিনার করে একবারে ঘুম। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, এখন বাজে 6:25। রাত্রে তো খুব ভালোই ঘুমটা হলো, ভেবেছিলাম আরেকটু সকাল সকাল বেরোবো, কিন্তু উঠতে পারলাম না। তো আজকে তো দীঘাতে আমাদের লাস্ট ডে, মনটা সত্যি একটু খারাপ। তো যাই হোক, এক্ষুনি বেরিয়ে যাব মোহনার উদ্দেশ্যে। মোহনাটা ঘুরে দেখে আবার এখানে এসে লাগেজ গুছিয়ে নিয়ে আমরা 1:30টার বাসে করে ফিরবো। মোহনা যাবো বলে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে অটো করে নিলাম। অটো ভাড়া পার হেড 30 টাকা। জগন্নাথ মন্দির থেকে মোহনার দূরত্ব 3.8 কিলোমিটার, সময় লাগবে প্রায় 10 মিনিট। আমরা এসে গেছি একদম মোহনার পয়েন্টের মধ্যে। দুর্দান্ত একটা ক্রাউড, প্রচুর দোকানপাট দুপাশারি বসে গেছে। তো চলুন এবার একটু আপনাদেরকেও দেখাই। এই হলো দীঘা মোহনার ওয়াচ পয়েন্ট। একদিকে চম্পা নদী, আর একদিকে বঙ্গোপসাগর। দেখুন মোহনার দুটো সাইড দেখাই। এই সাইডটা কিন্তু একদমই শান্ত, আর ঠিক তার উল্টো দিক দেখুন কতটাই উত্তাল। মোহনার এই জায়গাটা অদ্ভুত সুন্দর, তবে অনেকটা চলে গেছিলাম, যাবার ফলে এত জলের ঢেউ আমাকে টোটালি ভিজিয়ে দিয়েছে। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর, এলে অবশ্যই এখানে আসবেন। তো এবার একটু মাছের আড়তে যাব, দেখি কি ওখানে মাছ দেখা যায়। একদম চলে এসেছি মাছের আড়তের মধ্যে, আর মাছ দেখুন মানে দেখার মতো। সকালবেলা ট্রলারগুলো আসে যখন, তখন কিন্তু এই মাছগুলো এখানে ঢোকে, আর একদম টাটকা মাছ দেখুন। অগুন্তি দোকান, অগুন্তি মানুষের ভিড়, আর এখানকার মাছের যা কোয়ালিটি আর যা সাইজ, দামও অনেক কম। এখান থেকে যদি মাছ কিনে নিয়ে বাড়ি যেতে চান সেই ব্যবস্থাও আছে। এইখানে এই যে এই সমস্ত বাক্সের মধ্যে বরফ দিয়ে ভালোভাবে মাছ কিন্তু পার্সেল করে আপনারা নিয়ে চলে যেতে পারবেন। এই যে দুর্দান্ত দুর্দান্ত।
এলএস একটা আছে 1650 করে আছে, একটা 2200 আছে, একটা 2500 আছে, আর পমফ্রেট পমফ্রেট আছে 1700, বড় সাইজের? বড় সাইজের 1 কিলো সাইজ। আর হচ্ছে তোমার আর একটা ছোটো পমফ্রেট হচ্ছে 800 টাকা, বাগদা হচ্ছে 950, সি টাইগার আছে 1100, লবস্টার আছে 2500, ভেটকি 400 টাকা। সত্যি কথায় আছে যে মাছে ভাতে বাঙালি, এই কথাটা কিন্তু একদম সত্য। এই জায়গায় এলেই বোঝা যায় এখানে যে রেটে মাছ দিচ্ছে এবং যেমন কোয়ালিটি, যেরকম সাইজ, আর অসাধারণ। আর কেনার লোকের কিন্তু অভাব নেই, প্রচুর টুরিস্ট কিন্তু মাছ নিয়ে যাচ্ছে, এখান থেকে প্যাকিং করাচ্ছে, করিয়ে নিজের বাড়িতে সেই মাছ নিয়ে যাচ্ছে। মোহনাতে দুর্দান্ত ঘুরলাম, দারুণ এনজয় করলাম। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ 9:30টায় আমাদের চেক আউট আছে। তো গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, করে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে যাব, একটু আশেপাশে কোথাও ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপরে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাবো বাস ধরার জন্য। হোটেলে ঢুকে ব্রেকফাস্টটা করে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলা বেরিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন একটু হালকা গোছগাছ করে নেওয়া নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো। তবে হাতে বেশ কিছুটা টাইম আছে, ইচ্ছা হচ্ছে যে ওশিনিয়া বিচটা একবার ঘুরে আসবো। আমরা এসে গেছি ওশিয়ানা বিচে, আর ঢোকা সিস্টেমটা দেখুন, একদম জিগজ্যাগ করা আছে, এখানে এইভাবে ঢুকতে হবে। আমরা এখন চলে এসেছি ওশিয়ানা বিচে। জায়গাটা কিন্তু গ্রিনারিতে একদম ভরা, চারিদিকে গ্রিন, আর বেশ লম্বা সিঁড়ি আছে। মানে ফিটনেসের কিন্তু দরকার, যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু ফিটনেসটা খুবই দরকার। এই লম্বা সিঁড়ি দিয়ে এখন উঠে পৌঁছাবো বিচে। ওশিয়ানা বিচ কিন্তু অনেকটাই শান্ত নিরিবিলি, যারা একটু নির্জন জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আদর্শ। আর এর পাশেই উদয়পুর বিচ, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যে যথেষ্ট কোলাহল কিন্তু ওখানে রয়েছে। আমরা এখন চলে এসেছি ওশিয়ানা বিচে। চেনা দীঘার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই বিচ কিন্তু পুরোপুরি প্রায় ফাঁকা বললেই চলে, অনেকটাই নির্জন। আর ঠিক দেখুন আমার পেছন দিকে, ওই দিকে দেখা যাচ্ছে উদয়পুর ব্রিজ। আর এই হলো উদয়পুর বিচ। এখানে কিন্তু বোট রাইড, বিচের মধ্যে বাইক রাইড এবং আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। এখানকার ভাইবসটা কিন্তু একেবারেই আলাদা। কঙ্গন, বলো দাদা বলো। এই উদয়পুর বিচে ঢুকলাম, এখানে দেখছি তো মানে মারাত্মক ক্রাউড, প্রচুর ক্রেজ, প্রচুর পপুলার এই বিচ। এই বিচটা তো সুরা প্রেমীদের জন্য বিখ্যাত বিচ। উদয়পুর বিচ থেকে আমরা টোটো করে নিলাম, এবারে আমাদের গন্তব্য ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এসে গেছি দীঘার বাস স্ট্যান্ডে, এবারে ঘরে ফেরার পালা। যে কোনো জায়গা থেকেই ঘুরে ফিরতে গেলে মনটা কিন্তু একটু খারাপ খারাপ লাগে, মনটা একটু ভার হয়ে যায়। তবে যাই হোক, ঘরে তো ফিরতেই হবে। তো ট্যুরের একদম শেষ লগ্নে এসে গেছি, এবং সবচেয়ে বড় কথা, আমরা যে এই ট্যুরটা করলাম, দীঘাতে আসা যাওয়া থাকা খাওয়া এবং খুব ভালোভাবে আমরা থেকেছি এখানে। আমাদের খরচা পড়লো পার হেড 2650 টাকা করে। এটা কিন্তু যে কোনো ট্যুরের ক্ষেত্রে যদি আমরা ধরি, একদম স্বল্প খরচায় খুব সুন্দর একটা ট্যুর কিন্তু এই দীঘাতেই করা যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরবো নতুন নতুন অনেক জায়গার সন্ধান নিয়ে।